শ্রাবণের সকাল, শেষ রাতে ধরণী জুড়ে বৃষ্টি নেমেছিল। বৃষ্টির পানি এখনও জমে আছে পিচ ঢালা রাস্তায়। রাস্তা পাশে থাকা সবুজ ঘাসে পানিতে টুইটুম্বুর। আকাশে এখনও সূর্য ওঠেনি, ঘড়ির কাঁটায় বোধহয় সকাল 6টা বাজে। আকাশটা কেমন ধূসর কালার হয়ে আছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দুপাশে ভেজা সবুজ ফসলের মাঠ। দূর দূরান্ত জুড়ে ধানক্ষেত, প্রকৃতি সবুজের সৌন্দর্যে মেতে আছে। পিচ ঢালা রাস্তায় ছুটে চলছে 4 চাকার একখানা সাফেদ রঙের গাড়ি। রাস্তায় পড়ে থাকা গাছের পাতাগুলো পিষে দিচ্ছে গাড়ির চাকা। প্রভাতের এই মৃদু মন্দ হিমেল হাওয়া কারো কাছে প্রশান্তির আর কারো কাছে বিষাদের। তানিশা তিন্নি খুনসুটিতে মেতে আছে, রুবি খিলখিলিয়ে হাসছে তাদের কাণ্ডে। তন্ময় গাড়ি ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিররে দেখছে তাদের, হুট করে খেয়াল করল মাইরা একপাশে বসে আছে আনমনে। বিষাদে ছেয়ে আছে তার মুখমণ্ডল। 11টা নাগাদ চট্টগ্রামে এসে পৌঁছাল সবাই। রুবির বাপের বাড়িটা বেশ বড়, বাড়িতে বিশাল এক উঠোন, তার পাশেই 3 তলা বিশিষ্ট একখানা বিল্ডিং। রুবির একমাত্র ভাই রুবাব সৌদাগর, বয়স 50 পেরিয়ে। এক ছেলে 2 মেয়ে, বড় মেয়ে পিহু আর ছোট্ট মেয়ে পাখি, বয়স 16 হবে, আর ছেলে তিয়াস বয়স 12 কি 13 হবে। সৌদাগর বাড়িতে আজ আত্মীয়দের আমেজ। পিহুর 2 মামা, এক খালা এবং কাজিনরা সব হই হুল্লোড় করছে। আজ রং খেলা হবে বিধায় বাড়ির ছাদে আয়োজন চলছে। রুবাব সৌদাগরের একমাত্র বোন রুবি, ছোটবেলায় বাবা মা হারিয়ে বোনকে নিজের প্রাণ বানিয়েছে। বড় আদরের বোন রুবি তার, সেই সুবাদে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্য তার প্রিয় আত্মীয়। বিশেষ করে তন্ময়কে তার দারুণ লাগে। ছোটবেলায় যখন আসত সারাদিন তার পেছনে ঘুরঘুর করত। সবার সাথে কুশল বিনিময় করার এক পর্যায়ে পিহুর খালা মাইরার দিকে আঙুল দিয়ে বলল, রুবি এই মাইয়াকে? ওরে তো ঠিক চিনলাম না। মাইরা ইতস্তত বোধ করল, সবার পানে নজর দিল। রুবি খানিকক্ষণ চুপ থেকে বলল, তন্ময়ের বউ। তন্ময় ভরকে গেল, কেসে উঠল। কাকিয়ায় পানে চেয়ে বলল, কি বলছো এসব? পিহু ফোড়ন কেটে বলল, লজ্জা পেতে হবে না ভাইয়া, এ যুগে এসে লজ্জা পেলে কি হয় বলো? তন্ময় পিহু কান টেনে ধরে বলল, পেকে গেছিস না? পিহু ব্যথায় কুকড়ে উঠল। তন্ময় ভাই ছাড়ো লাগছে, ভাবি কিছু বলো ভাইয়াকে, আউচ্চুত ছাড়ো ভাইয়া। মাইরা বোকার মতো চেয়ে রইল, তার কানে এখনও বাজছে রুবির বলা কথাখানি। তন্ময়ের বউ, সে কি সত্যি তন্ময়ের বউ? না, তন্ময়ের বউ তো সে হতে পারেনি, হলে তো তার একটা সংসার হতো। তবে কেন 4 বছরে তার একটা সংসার হয়নি? কেন সে তন্ময়ের বুকের বা পাজরে মাথা রাখতে পারেনি? হ্যাঁ, তন্ময়ের বউ সে কাগজে কলমে হলেও সত্যিটা তো ভিন্ন। মাইরার ভাবনার মাঝেই পিহু মাইরার বাহু আঁকড়ে ধরে বলল, ভাবি চলো। মাইরা হকচকিয়ে গেল। পিহু ভ্রু কুঁচকে বলল, কি হলো চলো? মাইরা মৃদু হেসে বলল, চলো। 2তলার শেষ কক্ষের দ্বারে এসে থামল পিহু, মিষ্টি করে হেসে বলল, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে চটজলদি তৈরি হয়ে নাও, রং খেলা শুরু হয়ে যাবে, আমি আসছি। বলেই হনহনিয়ে চলে গেল। মাইরা মৃদু হেসে কক্ষে প্রবেশ করতেই ভরকে গেল, অনাকাঙ্ক্ষিত মানবকে দেখে অবাক হল। আশ্চর্য বনে কয়েক সেকেন্ড চেয়ে রইল অর্ধনগ্ন মানবের পানে, কোমরে জড়ানো একখানা সাদা তোয়ালে, উন্মুক্ত তার শরীর, মাতৃ গোসল করেছে বোধহয়, কপালে লেপ্টে আছে ভেজা চুল। গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। দুজনে চোখাচোখি হতেই মাইরা চোখ বন্ধ করে চিৎকার দিতে যাবে অমনি তার মুখ চেপে ধরল তন্ময়। মাইরার নিঃশ্বাসটা বোধহয় বন্ধ হয়ে যাওয়ার পায়তারা করছে। কাপা কাপা চোখে চাইল, তার হয়েও না হওয়া মানবের পানে। দুজনেই চেয়ে রইল একে অপরের পানে। একজনের চোখে অভিযোগ, অপরজনের চোখে কৌতূহল। দুজনে চোখাচোখি হতেই মাইরা চোখ বন্ধ করে চিৎকার দিতে যাবে অমনি তার মুখ চেপে ধরল তন্ময়। মাইরার নিঃশ্বাসটা বোধহয় বন্ধ হয়ে যাওয়ার পায়তারা করছে। কাপা কাপা চোখে চাইল, তার হয়েও না হওয়া মানবের পানে। দুজনেই চেয়ে রইল একে অপরের পানে। একজনের চোখে অভিযোগ, অপরজনের চোখে কৌতূহল। মাইরার হাতখানা তন্ময়ের উন্মুক্ত কোমরে, যদিও এতে ওর হেলদোল নেই। কেবল চেয়ে আছে তার খুব প্রিয় একটা মানুষের পানে, যার কাছে সে অবাঞ্ছিতা। তন্ময় হুট করে মাইরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অষ্টাদশী তল সামলাতে না পেরে ছিটকে পড়ল আলামরির দরজায়, পিঠ গিয়ে ঠেকল একখানা লোহার তৈরি কিছু একটাতে। সঙ্গে সঙ্গে রমণী ব্যথায় কুকড়ে উঠল, বা চোখ গড়িয়ে অশ্রু পড়ল। তন্ময় হতভম্ব হয়ে ছুটে এলো, মাইরার বাহু ধরে বলল, ব্যথা পেয়েছ? আমি সরি, বুঝতে পারিনি তুমি এভাবে পড়ে যাবে।
কোথায় লেগেছে দেখি। মাইরা মাথা নেড়ে বলে উঠল, না লাগেনি, ঠিক আছি আমি। আপনি চিন্তিত হবেন না। তন্ময় শুনল না অষ্টাদশীর কথা, অধিকার খাটিয়ে পাঁচকোল করে বিছানা এনে বসিয়ে দিল। মাইরা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে, বিশ্বাস করতে পারছে না তন্ময় তাকে নিয়ে ভাবছে। মাইরার পিঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল তন্ময়, দৃশ্যমান হল অষ্টাদশীর রক্তাক্ত পিঠখানা। নীল রঙের কামিজখানা লেপ্টে আছে রক্তে ভিজে। তন্ময় আতকে উঠল, আদুরে কণ্ঠে শুধাল, রক্ত পড়ছে নিশ্চয়ই, খুব ব্যথা করছে। মাইরা ঝলঝল নয়নে চাইল, চিন্তায় আধখানা হয়ে যাওয়া মুখশ্রীতে। ইস কি চিন্তা সেই চোখে। মানুষ তাকে রোজ এভাবে চিন্তিত করে দিলে মন্দ হতো না। এতে মাইরা খানিকটা রক্তাক্ত হলেও যায় আসে না। কি হল, দেখি কতটুকু কেটেছে। মাইরার ভাবনায় ছেদ পড়ল, অতঃপর ওঠে দাঁড়াল, তন্ময়ের পানে চেয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, আগে দেখি কতটা কেটেছে। মাইরা মৃদু হেসে বলল, আপনি এই ঘরে যে পিহু তো আমাকে থাকার জন্য এই রুমটা দেখিয়ে দিয়েছিল। তন্ময় কপাল কুঁচকে বলল, ওই কাকিয়া বলল, এখানে যতদিন থাকব তোমার সাথে এক রুমে থাকতে, নয়তো সবাই খারাপ ভাববে। মাইরা শান্ত কণ্ঠে বলল, ওহ। ব্যাগ থেকে সাদা একখানা জরজেট গাউন বের করে নিল, অতঃপর ওয়াশরুমে চলে গেল। প্রায় 25 মিনিট মতো সময় নিয়ে গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হল। ফর্সা শরীরের সাদা রঙের গাউনখানা মন্দ লাগছে না। বিশাল ঘেরের তৈরি গাউন, এর সাথে স্কার্ট, প্লাজো আর গলায় সাদা ওড়না, পিঠ পর্যন্ত চুলগুলো ভিজে জবজব হয়ে আছে। ওয়াশরুম থেকে বের হতেই দেখা মিলল তন্ময়ের, সাদা শার্ট, কালো পেন্ট পরিহিত সুদর্শ যুবকের পানে। হাতে তার মলম। মাইরাকে দেখে এগিয়ে এলো। মাইরা তখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে। দৃষ্টি তার তন্ময়ের পানে। তন্ময় ধীর পায়ে এগিয়ে এলো, শান্ত কণ্ঠে বলল, মলম লাগিয়ে দিচ্ছি, আর দেখি কতটা কেটেছে। মাইরা চুপটি করে দাঁড়িয়ে আছে। তন্ময় বেশ অধিকার দেখিয়ে মাইরার পিঠে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে দৃশ্যমান হল উন্মুক্ত পিঠে রক্তের চিহ্ন। জামার পেছনের গলা অনেকটাই বড়, সম্পূর্ণ পিঠ দৃশ্যমান। তন্ময় মাইরার ক্ষত দেখে ভ্রু কুঁচকে বলে উঠল, তুমি কি মানুষ, এতটা কেটেছে অথচ চুপচাপ দাঁড়িয়ে আছো? ব্যথা করছে না তোমার? মাইরা মৃদু হেসে বলল, আমার মন যে কেটে ক্ষত বিক্ষত হয়ে আছে, তাই হয়তো শরীরের ব্যথা পোড়াচ্ছে না। তন্ময় কপাল কুঁচকে বলল, মানে? আপনি বুঝবেন না, জর্দি লাগিয়ে দিন ওষুধ, আমকে বাহিরে যেতে হবে। তন্ময় তুলু দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে নিল। মাইরা চোখ বন্ধ করে রইল। তন্ময়ের দৃষ্টি অষ্টাদশীর মুখপানে, চোখ ছোট করে মনে মনে আওড়াল, একটু আগে না বলল ব্যথা লাগছে না, ক্ষণ কেন ব্যথায় চোখ খিচে আছে, ইচ্ছে করে খানিকটা চেপে ধরল। অষ্টাদশী নড়ে উঠল, হাত উল্টে তন্ময়ের হাত চেপে ধরে বলল, আমাকে কষ্ট দিয়ে কি সুখ পান আপনি? তন্ময় চুপ করে মলম লাগিয়ে দিল, অতঃপর মাইরার পানে চেয়ে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না মেয়ে, তবে কেউ যদি স্বেচ্ছায় আমার দহনে পুড়তে আসে তাতে আমার কি দোষ বলো? আমি হলাম তোমার বাগানের নীলরাঙা বিষাক্ত ফুল, যেই ফুল ছুঁতে গেলে বিষাক্ত কাঁটার আঘাত নিশ্চিত, অথচ তুমি বিষাক্ত কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হতে মরিয়া হয়ে আছো। মাইরা ফেল ফেল করে চেয়ে রইল, অতঃপর হুট করে বলে উঠল, বিষাক্ত কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়েও যদি গোটা আপনিটাকে আমার করে পেয়ে যাই, তবে নিরদ্বিধায় ক্ষতবিক্ষত হতে প্রস্তুত যে আমি। বিয়ে বাড়ি মানেই আনন্দ আর হই হুল্লোড়। পিহুর বিয়ে উপলক্ষে তার সব কাজিনরা মিলে সব ধরনের আয়োজনই করেছে। ছাদের এক কর্নারে বিভিন্ন কালারের রং সাজানো, আর তার পাশেই রয়েছে হরেক রকম আতশবাজি। পিহুকে আজ সাদা আর লাল পাড়ের লেহেঙ্গা পরানো হয়েছে, আর সব কাজিনরা সাদা পাঞ্জাবি আর সাদা ড্রেস পরেছে। মাইরা ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। পরনে তার সেই সাদা গাউন আর সাদা স্কার্ট, প্লাজো, কোমর সমান চুলগুলো বিনুনি করা। তানিশা দেখত তন্ময় কই? রুবির কথায় তানিশা বিরক্ত হল, নাক কুচকে বলল, কাকিয়া আমি পাখিকে সাজিয়ে দিচ্ছি তো, তিন্নি কই তাকে বলো ভাইয়া হয়তো বাড়ির পেছনে পুকুর পাড়ে আছে। রুবি শাড়ির কুচি ঠিক করতে করতে নজর গেল মাইরার পানে, খানিকটা ইতস্তত বোধ করল, তবুও ডাকল, মাইরা শুনছ? মাইরা ধরফরিয়ে পিছু ফিরল। রুবি সচরাচর মাইরাকে ডাকে না, কিংবা আগ বাড়িয়ে কথা বলে না। কেন ডেকেছে সে জানার কৌতূহল দমাতে না পেরে বলে উঠল মাইরা, কিছু বলবে কাকিয়া? দেখো তো একটু বাড়ির পেছনের দিকটাতে তন্ময় আছে কি না, থাকলে বলবে কাকিয়া খেতে ডাকছে, জলদি আসতে। মাইরা মাথা নেড়ে হে জানালো, অতঃপর সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। ধরণী জুড়ে তখন মধ্যাহ্নের শেষের দিকে,
প্রকৃতি তখন বিষণ্ণ সাদা কালো মেঘেদের লুকোচুরি চলছিল। দূর হতে নাম না জানা পাখিরা অনবরত ডেকে চলছে। মাইরা ধীর পায়ে বাড়ির পেছনের দিকটাতে এলো, দূরে পুকুরের সিঁড়িতে কাঙ্ক্ষিত মানবকে দেখে মৃদু হাসল। অতঃপর তার দিকে এগিয়ে গেল। শুনছেন কাকিয়া খেতে ডাকছে আপনাকে। তন্ময় পিছু ফিরে মাইরাকে দেখে ভরকে গেল, খানিকটা আশ্চর্য হয়ে শুধাল। তুমি এখানে? মাইরা ভ্রু কুঁচকে বলল, এখানে কি আমার আসতে মানা? তন্ময় মাথা নেড়ে না জানাল। মাইরা হাসল, তন্ময় চেয়ে রইল অষ্টাদশীর পানে। এখানে কি করছিলেন আপনি? তন্ময় সিঁড়িতে থাকা গিটার খানার দিকে তাকিয়ে বলল, গান গাইছিলাম। মাইরা ভ্রু কুঁচকে বলল, গান গাইতে জানেন আপনি? কই জানতাম না তো। তন্ময় মৃদু হেসে বলল, এখন তো জানলে। আমায় একটা গান শোনাবেন তন্ময়? মাইরার তন্ময় সম্বোধনে তন্ময় খানিকটা চমকে গেল। কপাল কুঁচকে বলল, আমি তোমার থেকে কত বড় তুমি জানো? মাইরা তন্ময়ের পাশে এসে দাঁড়িয়ে বলল, যদি বলি লম্বায় আপনি খাম্বা আর আমি মরিচ গাছ। আর বয়সের দিক দিয়ে বললে, আপনি আমার থেকে গুনে গুনে 11 বছরের বড়। তন্ময় মাইরার পানে চেয়ে বলল, তবে নাম ধরে ডাকছ যে? আপনি আমার বাকি কথা বলার আগেই তন্ময়ের ফোনখানা বেজে উঠল। সিঁড়িতে অযত্নে ফেলে রাখা ফোনখানার দিকে নজর গেল। মাইরার হাস্যোজ্জ্বল এক রমণীর ছবি ভেসে আছে ফোনের স্ক্রিনে। আর নামের জায়গায় সেভ করা, নাতাশা। তন্ময় খানিকটা ইতস্তত বোধ করল, তাও কলখানা রিসিভ করে অপর পাশের মানুষটাকে শুধাল। পরে কল ব্যাক করছি বলেই কেটে দিল। মাইরার আকাশে যেন মেঘেরা উড়ু উড়ি করছে, যখন তখন বাঁধ ভেঙে বৃষ্টি নামবে বোধ হয়। তন্ময়ের পানে চেয়ে বলল, কেটে দিলেন যে কল? তন্ময় মৃদু হেসে জবাব দিল, পরে কথা বলবো। কে হয় আপনার? মাইরার প্রশ্নে তন্ময় খানিকটা ভরকে গেল, অতঃপর নিজেকে সামলে নিয়ে বলল, আমার প্রেমিকা। মাইরা খানিকটা হেসে বলল, পরকিয়া করছেন? তন্ময় ভ্রু কুঁচকে বলল, হয়তো করছি। মাইরা বিষাক্ত একখানা হাসি উপহার দিয়ে বাড়ির পথে পা বাড়াল। তন্ময় পিছু ডাকল, শান্ত কণ্ঠে বলল, আমার ডিভোর্স চাই। মাইরা কিছু বলল না, চুপচাপ চলে গেল। তন্ময় চেয়ে রইল অষ্টাদশী রমণীর পানে। কষ্ট হল মেয়েটার জন্য, তারই বাকি করার আছে। সে যে ভালোবাসে নাতাশাকে, কি করে তবে মাইরাকে বউ হিসেবে মেনে নিবে? আচ্ছা, তন্ময় কি সত্যি নাতাশাকে ভালোবাসে নাকি কারো প্রতিশ্রুতি রক্ষার্থে ভালোবাসার নামে সঙ্গ দেয়? মনে মাঝে থাকা সুপ্ত অনুভূতিগুলো তুড়ি মেরে উড়িয়ে দিল তন্ময়। গিটার খানা হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। রাত তখন 12টা পেরিয়ে গেছে। সৌদাগর বাড়িতে মরিচ বাতির আলোয় ঝলমল করছে। 3তলা বিশিষ্ট বাড়িটা কৃতম আলোয় আলোকিত হয়ে আছে। বাড়ির সব আত্মীয় স্বজনরা নাচ গানে মেতে আছে। পিহুর 2 হাত ভারে মেহেদি দিয়ে দিচ্ছে মাইরা আর পিহুর মামাতো বোন কলি। কলি মেয়েটা বড্ড মিশুক, খুব অল্প সময়ে মাইরার সাথে ভাব জমে গেছে। বাড়ির বড় রাজে যার মতো ঘুমাতে চলে গেছে, ছোটরা মেহেন্দি পোড়ায় ব্যস্ত, আর ছেলে গান গাইছে আর তার সাথে বিয়ারে চুমুক দিচ্ছে। মাইরাদের থেকে খানিকটা দূরে তন্ময় এবং পিহুর কিছু ছেলে কাজিন বসে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডা জমাতে বিয়ার নিয়ে হাজির হল ধ্রুব। ধ্রুব হচ্ছে পিহুর খালতো ভাই। তন্ময়ের পূর্ব পরিচিত ভার্সিটি দুজন একসাথেই হলে থাকত। সেই সুবাদে সম্পর্ক বেশ ভালো। তন্ময় ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, হাতে তার আধখোলা ক্যান _ ঠান্ডা বিয়ার। সবাই যখন বিয়ারের চুমুকের সাথে আড্ডায় ব্যস্ত, তন্ময়ের দৃষ্টি তখন অষ্টাদশীর পানে। আজ অষ্টাদশীর মুখপানে বিষাদ নেই, কেমন হাস্যোজ্জ্বল তার মুখশ্রী। তন্ময় গিটারে সুর তুলল, মাইরার পানে চেয়ে গেয়ে উঠল, কখনো যদি। হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো, ভালোবাসো। তন্ময় গিটারে সুর তুলে গাইতে লাগল। সবাই বিয়ারে চুমুক দিতে দিতে গানে ডুব দিল। মাইরা অপলক দৃষ্টিতে চেয়ে রইল তন্ময়ের পানে। তন্ময়ও চাইল, জনে চোখাচোখি হল। তন্ময় গিটার খানা ধ্রুবর হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, গুড নাইট গাইজ, সি ইউ ইন দ্য মর্নিং। কথা শেষ করে যেই না পা বাড়াবে অমনি ধ্রুব তন্ময়ের হাতখানা চেপে ধরল। কোথায় যাচ্ছিস? দাঁড়া ভাই, এত সুন্দর একটা গান গাইলি, এবার নেচে দেখা। ধ্রুবর সঙ্গ নিল সবাই। পিহু মেহেদি ফু দিতে দিতে বলল, ও তন্ময় ভাই নাচো না। মাইরা ভাবি নাচে খুব ভালো, দুজন মিলে কাপল ডান্স করো। তন্ময় সঙ্গে সঙ্গে না করে দিল। তবে তার কথা বাদরের দলবল শুনলে তো। সবাই মিলে বাধ্য করল নাচার জন্য। তন্ময় মাইরার পানে চাইল। মাইরা ভয়ে মুখখানা চুপসে রেখেছে। পিহু মাইরাকে ধাক্কা দিয়ে তন্ময়ের বক্ষ মাঝে ফেলে দিল,
তাল সামলাতে না পেরে তন্ময়ের শার্ট খামচে ধরল মাইরা। ফেইরি লাইটের কৃত্রিম আলোয় এক জোড়া কপুত কপুতি রব বেসে উঠল। সবাই চিল্লিয়ে বলে উঠল, ওয়াও কিতনি সুন্দর। ফেইরি লাইটের কৃত্রিম আলো খানা কমে আসছে, আধার আলোর এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে। স্লো রোম্যান্টিক সং বাজছে। তন্ময় মাইরার পানে হাত বাড়াল। মাইরা খানিকটা লজ্জা আর ভয় মিলেমিশে অদ্ভুত অনুভূতি নিয়ে তন্ময়ের হাতে হাত রাখল। জনেই দুজনের আঙুলের ফাঁকে হাত রাখল। দুজনের দৃষ্টি তখন একে অপরের দিকে। তন্ময় আরও খানিকটা এগিয়ে এল, মাইরার উন্মুক্ত কোমর খানা স্পর্শ করল। দুজনের মধ্যিখারি দূরত্ব মিলিয়ে গেল। যতটা কাছে আসলে একে অপরের নিঃশ্বাস আদান প্রদান হয় ঠিক ততটা কাছে এল। তন্ময়ের শীতল দৃষ্টি তখন নাজুক অষ্টাদশী রমণীর লাজে রাঙা মুখপানে। অষ্টাদশীর তখন পৃথিবী থমকে গেছে, গোলক ধাঁধায় আটকে গেছে। তন্ময়ের স্পর্শে আগুনের ন্যায় শরীরে তাপ সৃষ্টি করছে, হৃৎপিণ্ড কেঁপে উঠছে। তন্ময় বোধহয় বুঝল বালিকার অনুভূতি, মৃদু হাসল। সুরের তালে তালে অষ্টাদশীর কাঁধে চিবুক ঠেকিয়ে হাত রাখল তার পেটের মধ্যেখানি। রমণী তখন লাজে চোখ বন্ধ করে নিল। তবে তন্ময় বোধহয় আজ তাকে মেরে ফেলার পায়তারা করছে, তাই তো এভাবে স্পর্শ করছে। কি আছে তার স্পর্শে, যা অষ্টাদশীর লাজ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মিউজিক যখন শেষের পথে অষ্টাদশী তখন মানুষটার বুকে গিয়ে ঠেকল। মানুষটার এক হাত তার উন্মুক্ত কোমরে, অন্য হাত ডান হাতের আঙুলের ফাঁকে। অষ্টাদশী তখন তাকালো তন্ময়ের পানে। তন্ময় বুঝল তার চোখের ভাষা। আমাকে রেখে দিন এভাবে, আমি থাকতে চাই আপনাতেই মিশে, হারিয়ে যেতে চাই আপনার ওই অদ্ভুত সুন্দর চোখের মাঝে। কি রাখবেন তো আমাকে আপনার করে, নাকি বরাবরের মতোই দূরে সরিয়ে দিবেন? তন্ময় সাহেব, গান শেষ হল, করতালি পড়ে গেল চারিদিকে। বন্ধু মহল থেকে কাজিনরা সবাই প্রশংসায় পঞ্চমুখ। এমন সময় সেখানে উপস্থিত হল রুবায়েত সৌদাগর। মাইরার মাথায় হাত রেখে বলল, সুখী হও মা। সারা জীবন জন একে অপরের সঙ্গে থেকো। মাইরা মৃদু হেসে মাথা নেড়ে বলল, মামা, অনেক রাত হয়েছে, সবাই ঘুমাতে যাও, কাল সকাল সকাল উঠতে হবে। ভোর 5টা থেকে কাঁচা হলুদের অনুষ্ঠান শুরু হবে আর বিকেলে বিয়ে, সব মিলিয়ে কালকে অনেকটাই সময় ব্যস্ততায় কাটবে। অলরেডি 2টা বাজালো, বলে যাও যে যার রুমে চলে যাও। ডিম লাইটের মৃদু হলদে আলোয় ফর্সা মুখশ্রী হলদে হয়ে আছে বালিকার। মাই গোসল শেষ করে আশায় চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তন্ময় তখন বিছানায় বসে ল্যাপটপ স্ক্রোল করছিল। শিশিরের বিন্দুর মতো মুখে পানি জমে থাকা বালিকার পানে এক মুহূর্ত চাইল সে, অতঃপর ওয়াশরুমে চলে গেল। মাইরা চুল মুছে নিল ভালো করে, বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল, গায়ে কমফোর্ট টেনে চোখ বন্ধ করল। কেটে গেল প্রায় অনেকটা সময়। তন্ময় গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হতেই খানিকটা আশ্চর্য বনে গেল, অতঃপর মাইরার কমফোর্ট টেনে সরিয়ে দিল। মাইরা ধরফরিয়ে উঠল, তন্ময়কে দেখে খানিকটা চমকে গেল, ভীত স্বরে বলল, কি হলো? আন্ডারস্কোর কিছু হয়নি, তবে হবে। মাইরা কপাল কুঁচকে বলল, কি হবে আন্ডারস্কোর? তন্ময় ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি এঁকে বলল, তুমি যা ভাবছ তাই হবে। মাইরা কমফোর্ট টেনে নিল, কাপা কাপা স্বরে শুধালো, কি হবে? তন্ময় ফের বলে উঠল, যা 4 বছরে হয়নি তাই হবে। মাইরা লজ্জায় নুয়ে গেল, তবে প্রকাশ করল না। কাপা কাপা কণ্ঠে বলল, কি বলছেন এসব, আজ না অন্য দিন? বলেই লজ্জায় নুয়ে গেল, কমফোর্ট খানা দিয়ে মুখ ঢেকে দিল। তন্ময় ভ্রু কুঁচকে মনে মনে আওড়াল, ও ঠিক কি ভাবছে। পরক্ষণেই ঠোঁটের কোণে দুষ্টু হাসির দেখা মিলল। কমফোর্ট সহ মাইরাকে কুলে তোলে নিল। মাইরা লজ্জায় তন্ময়ের বুকে মুখ গুজে দিল। তন্ময় মাইরাকে খাটের এক পাশে শুইয়ে দিয়ে বলে উঠল, আপনি একটু বেশিই ভেবে ফেলেছেন মাইরা। আপনি যদি ভেবে থাকেন যে আপনার সাথে কিছু মিছু করব তাহলে ভুল ভাবছেন। আমি শুধু আপনাকে বিছানার একপাশে জায়গা দিলাম, এর বেশি কিছু আশা করা বিলাসিতা। আমি তন্ময়ের রুচি অতটা খারাপ না যে আপনার সাথে কিছু মিছু করব। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মাইরার লজ্জা মিশ্রিত মুখটা চুপসে গেল, বুকের ভেতর বাড়ল ক্ষত, বিষাদে ছেয়ে গেল অঙ্গখানা। ফেলফেল করে চেয়ে রইল পাষাণ মানবের পানে। মানুষটা কমফোর্ট টেনে অন্য পাশ ফিরে শুয়ে পড়েছে। বালিকা মুখ চেপে কেঁদে উঠল, হাত কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল, মনের গহীনে একটা কথা উকি দিল, আমি কি খুব বাজে দেখতে, নাকি আমার ভাগ্য বাজে? জানা নেই আপাতত বালিকার। রাতটা কেটে গেল, অষ্টাদশীর চোখে আর নিদ্রা ধরা দিল না।
ঘড়ির কাঁটায় তখন 4:50 হবে। মাইরা বিছানা ছেড়ে ওঠে, ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে বের হল, নজর গেল ঘুমন্ত তন্ময়ের পানে। মৃদু হেসে বলল, গ্রীষ্মের শেষে শীত আসবে, বসন্তের পরে বর্ষা আসবে, দিন শেষে রাত হবে, সূর্য ডুবে চাঁদ উঠবে, ভুল শেষে সঠিকটা বুঝবে, তবে সেদিন আমি থাকব না, অতঃপর সব থাকবে আমি বিহীন। বালিকা এলোমেলো পায়ে কক্ষ ত্যাগ করল। মিনিট খানিক পর তন্ময় চোখ মেলে চাইল। বালিকা তখন কক্ষের বাহিরে। তন্ময় গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে একখানা সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল, তার সাথে কালো পেন্ট, কালো ঘড়ি, চুলগুলো গুছিয়ে পরিপাটি হয়ে রুম থেকে বের হল। ঘড়িতে তখন 5:30 বাজে বোধ হয়। পিহুর নানি খোদেজা বিবি গালে পান চিবাতে চিবাতে মাইরার পানে চাইল। মাইরা তখন হলুদের অনুষ্ঠানের জন্য গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে পিহুর জন্য গয়না তৈরি করছিল। পানের পিচ ফেলে বৃদ্ধ মহিলা বলে উঠল, ও মাইয়া, তুমি আমাক তন্ময়ের বউ না? মাইরা মাথা নেড়ে হে জানাল, তবে ফর্সা দেখতে সাদা শাড়ি পরিহিত এই বৃদ্ধ মহিলাকে মাইরা চেনে না। মাইরার পাশে থাকা কলি বলে উঠল, মাইরা ও বুড়ি আমাদের নানি। মাইরা বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে মৃদু হাসাল। বৃদ্ধ মহিলা নাক কুচকে মাইরার পানে চাইল, পরক্ষণেই সোফায় বসে থাকা ধ্রুব আর তন্ময়ের পানে চাইল। তা তোমার স্বামী তো ভোরবেলাই গোছল কইরা লাইছে, তুমি কে এই বাসি শরীরে ঘুরে বেড়াইতাছ? দেহ না গায়ের জামা খানা কুচকাই রইছে। মাইরা ঠোঁট উল্টে বলল, বাসি শরীর হতে যাবে কেন নানু? বৃদ্ধ মহিলা খানিকটা জোর গলায় বলল, সারারাত স্বামীর আদর সোহাগে গা ভিজা মাইয়া এখন আমারে প্রশ্ন করে, বাসি শরীর কি নানু? মাইরা অবুঝের ন্যায় চেয়ে রইল, কলি ঠোঁট টিপে হাসল। তন্ময় কেসে উঠল। ধ্রুব এতক্ষণ ফোনে ব্যস্ত ছিল বিধায় খোদেজা বিবির কথা তার ইন্দ্রে পৌঁছাতে পারেনি। খোদেজা বিবি হি হি করে হাসল, পা খেয়ে লাল করে ফেলা দাঁতগুলো ভেসে উঠল। মাইরার পানে চেয়ে ফের বলল, ও মাইয়া, যা গোসল কইরা আয়, দেহছ না আমাদের তন্ময় সক্কাল সক্কাল গোসল কইরা লাইছে। মাইরা ভ্রু কুচকে বলল, কেন এত সকালে গোসল করব আমি? ওনার ইচ্ছে হয়েছে তাই করেছে। বৃদ্ধ মহিলা বিরক্ত মাথা কণ্ঠে বলে উঠলেন, হায় আল্লাহ, এই মাইয়া দেহি ফরজ গোসল সম্পর্কে কিছুই জানে না। তন্ময় বড় বড় পা ফেলে খোদেজা বিবির সামনে এসে দাঁড়াল। মাইরার পানে চেয়ে বলল, আমার সঙ্গে আসো। মাইরা বিনা বাক্যে তন্ময়ের সঙ্গে এলো। কক্ষে এসে দরজা বন্ধ করে দিল। আলমারি থেকে মাইরার জন্য একখানা শাড়ি বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও গোসল করে এসো। মাইরা ভ্রু কুচকে বলল, এত সকালে আমি গোসল কেন করব? তন্ময় মাইরার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল, পানির কল ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে ভিজে জবজব হয়ে গেল মাইরা। তন্ময় শাড়ি খানা রেখে বের হয়ে গেল। মাইরা ফেলফেল করে চেয়ে রইল।